রাজধানীতে আরও 50 পয়েন্টে চালু হবে অটোমেটিক ট্রাফিক লাইট। সড়কে থাকবে না ফিটনেসবিহীন গাড়ি। পরিবেশ বিষয়ক সভায় নির্দেশ প্রধানমন্ত্রীর। চীনের সঙ্গে সম্পর্ক নিরাপদ বোধ করে বাংলাদেশ। মৈত্রী সমিতির সেমিনারে মির্জা ফখরুল। রোহিঙ্গা ইস্যু সমাধানেও দেশটিকে পাশে পাওয়ার আশা তথ্যমন্ত্রীর। স্লুইস গেটের দায়িত্বে থাকবে উপজেলা প্রশাসন। কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যা নিয়ন্ত্রণে খুলে দেওয়া হলো কাপ্তের 16টি জলকপাট। লঘুচাপে সাগর উত্তাল। পটুয়াখালী বরগুনা উপকূলে জোয়ারের পানিতে প্লাবিত ঘরবাড়ি। মাত্র আড়াই মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত 4 গুণের বেশি। বায়েজিদে হঠাৎ ডায়রিয়ায় 30 জনের বেশি হাসপাতালে। সিলেটে হাম উপসর্গে 3 শিশুর মৃত্যু। স্বাগত। এখন বিকেলে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। দুপুরে নিজ কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায় তা খুঁজে দেখতে হবে। স্বাভাবিক মাত্রার বেশি হর্নের আওয়াজ বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ পরিবেশ দূষণকারী বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা নিউজ করেছি, এই কথাটা কি উনি ওখানে কি আবৃত্তি করেছেন? ওটা কি একটা ছড়াটা কি আবৃত্তি করার জন্য বলেছেন? এইটা নিয়ে কি আমরা কথা বলেছি? আমরা সেটা না বললে প্রত্যেকটা, এই জন্য যদি আসলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য স্বচ্ছ হয়, আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের কথা বলছেন পারিবারিক মূল্যবোধ ভিত্তিক, উনি যে বলছেন যে এই যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এমন ছড়া, এমন গল্পের বাংলাদেশ, এমন ছড়ার বাংলাদেশ, এমন মূল্যবোধের বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা আমরা ভালোর দিকে যাব, আলোর দিকে যাব। বিতর্ক তো আমরা করতে পারি। আরেকটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী আর একটা জিনিস দেখেছেন কিনা, এটি হচ্ছে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অংশ। সেটি হচ্ছে, আগে আমরা দেখেছি সেই সংসদই হোক কিংবা এমন সংবাদ সম্মেলনই হোক কিংবা জনসভায় হোক, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট বন্দনা। তাহলে খেয়াল করে দেখেন, প্রত্যেকে যদি শুধুমাত্র এইভাবে বন্দনা করা হয়, তাহলে কি অবস্থা হবে দেশের? আমরা হিসাব করি যে সংসদের আগে কথা বলতে 1 মিনিট কথা বলতে কত লক্ষ কোটি টাকা যায়। তাহলে বুঝেন এই বন্দনা করে কত কোটি টাকা আমরা সংসদে নষ্ট করেছি, মানুষ নষ্ট করেছি। এটা খেয়াল করি না? আমরা করেছি না? মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন, সেই যেই অপসংস্কৃতি, ওই জায়গা থেকে বেরিয়ে আসছেন। বন্দনার কোনো সুযোগ নেই। আরে ভাই, একটা লোককে যদি 5 মিনিট বন্দনা করে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে আর সেই লোকটা এত গুরুত্বপূর্ণ কেন? আরে ভাই, যেই লোকটা গুরুত্বপূর্ণ না থাকে, গুরুত্বপূর্ণ করে তুলতে হলে তো অনেক কথা বলতে হয়। আমার এই কথার সঙ্গে হয়তো অনেকে ভিন্নমত পোষণ করবেন। যদি এত গুরুত্বপূর্ণ একটা লোক হলে 5 মিনিট কেন বন্দনা করতে হবে? তার 2টা কারণে বন্দনা করি, হয় উদ্দেশ্যমূলক, আর না হলে ঠিক আছে, আমি এটা বলবো না। আমি বলছি যে এই কালচার থেকে আমরা বেরিয়ে আসছি, যে
আমি একটু খালি আমার অভিজ্ঞতার কথা বলি। আমি দেখেছি, আমি আরো একটা অনুষ্ঠানে কথাটা বলেছিলাম, আমরা যখন ওই বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ঢাকার বাইরে যাই, বিভিন্ন জেলায় যাই, উনি যেটা বলেছেন, ওনাকে যখন বলা হয় এখন বক্তব্য দিবেন, দুই একটা কথা বললেই জাস্ট উনি উঠে এসে বলছে যে আপনারা কি আমাকে চেনেন, আমি আপনাদের তারেক রহমান, বলে উনি কথাটা শুরু করেন। আর 3 মিনিট তো সময় নষ্ট করার দরকার নাই। আমি মনে করি এটাও রাজনীতির গুণগত একটা পরিবর্তন। আরেকটা পরিবর্তনের কথা বলি, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে 5 মাস হলো, এই 5 মাসে আপনারা দেখবেন প্রত্যেকটা মাসে কমপক্ষে 2 থেকে 3টা জেলা উনি বাইরে সফর করছেন। এর কারণটা কি? উনি ওই যে গণমানুষের নেতা, জনমানুষের নেতা, মানুষের সমস্যাটা কাছ থেকে দেখতে চান, বুঝতে চান, ওদের সঙ্গে কথা বলে ওদের সমস্যাটাকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্ভাবনাটা তৈরি হয়, সেটাকে কিভাবে সমাধান করা যায়, সেই ব্যবস্থাটা করছেন। সুতরাং এটা একটা পরিবর্তনের দিক যে উনি নির্বাচিত হয়েই ঢাকা শহরে মানে এই উনি এমন একটা জায়গায় বসে পড়ছেন না যে জনগণ থেকে উনি বিচ্ছিন্ন হচ্ছেন না, উনি নিজেকে বিচ্ছিন্ন রাখছেন না। উনি প্রত্যেক সপ্তাহে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কোথাও না কোথাও যাচ্ছেন, জনগণের সমস্যার সমাধান এই কথাগুলো শুনছেন। আর আমি আপনাদের আর বেশি কিছু নেব না। এই কথাগুলো বলার কারণটা হচ্ছে, আপনাদের সামনে আমার কারণটা হচ্ছে আজকে যে ডক্টর মাহাদি আমিন উনি আপনাদের সামনে এই 5 মাসে নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা কি সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে এগুলো আপনাকে বলবেন। কিন্তু আমি আপনাদের সামনে শুধুমাত্র এই যে রাজনৈতিক গুণগত পরিবর্তন যেটা আছে, রাজনৈতিক অপসংস্কৃতি যে জায়গাগুলো আছে, সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আপনারা রাজনীতি নিয়ে অবশ্যই রিপোর্ট করবেন, অর্থনীতি নিয়ে রিপোর্ট করবেন, কিন্তু ওই যে সংসদে যে কথাটা বলেছেন সেটা নিয়ে কথা বলি। আমরা কেন আরেকটা বিষয় আপনারা দেখছেন, পানি। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে সংবাদ সম্মেলন, সরাসরি ছিলাম সেখানে। চীনের সঙ্গে সম্পর্কে বাংলাদেশ নিরাপদ বোধ করে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব বলেছেন, বাংলাদেশ চীনের সম্পর্ক অবিচ্ছেদ্য, কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। শনিবার রাজধানীতে বাংলাদেশ চীন মন্ত্রী সমিতির সেমিনারে কথা বলেন তিনি। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে ঢাকা, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, পানি সম্পদ, গণমাধ্যম, প্রযুক্তি ও রাজনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সই হয় 17টি সমঝোতা স্মারক। তিস্তা নদী ব্যবস্থাপনা, অর্থনৈতিক করিডোর ও বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে তৈরি হয় নতুন সম্ভাবনা। দুই দেশের পক্ষ থেকেই বলা হয়, নতুন উচ্চতায় গেছে চীন বাংলাদেশ সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ভিত্তি করে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বহুমাত্রিক সম্পর্ক তাৎপর্যপূর্ণ করতেই বিশেষ সেমিনার বাংলাদেশ চীন মৈত্রী সমিতির। অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্য বৈষম্য কমিয়ে বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীন সরকার আন্তরিক। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আরও কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ। আমাদের দেশের যে বাণিজ্য ঘাটতি, তার মধ্যে চীনের উপরে নির্ভর করে সবচেয়ে বেশি ঘাটতি আমাদেরকে বহন করতে হচ্ছে। কেননা চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় $20 বিলিয়ন, এবং এই $20 বিলিয়নের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি না। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের মর্যাদাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে চীন। During in Beijing, there's a lot of official the meetings, especially with our president. We can feel the chemistry between two leaders, and I can also feel how the high inspiration and expectation on the part either from Bangladesh side or Chinese side for a better future. বিএনপি মহাসচিব বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। এছাড়া চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ বোধ করে বলেও মন্তব্য করেন তিনি। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছি।
তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষায় তারা শিক্ষিত করে তুলবে। অর্থনীতি, অবকাঠামো ও বাণিজ্যের গণ্ডি পেরিয়ে রোহিঙ্গা সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা ও রাজনৈতিক যোগাযোগ সব ক্ষেত্রেই চীনের সঙ্গে আরও সম্পর্ক গভীর করার প্রত্যাশা বাংলাদেশের। I'm particularly optimistic about this immense potential for cooperation in aviation connectivity. শাহরিয়ার পুলক, এখন ঢাকা। 17 বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তদবিরকারীদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন মন্ত্রী এমপিরা। তাদের বাড়ি, অফিস ও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত থাকে তদবিরকারীদের পদচারণা। তবে কোনো কোনো জনপ্রতিনিধি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন। বিস্তারিত জানাচ্ছেন জিনাত জান কবির। চাকরি, বদলি, পদোন্নতি, বাণিজ্য, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিদিনই ভিড় করছেন তদবিরকারীরা। রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, ঠিকাদার, এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা মূলত বেশি আসেন মন্ত্রী এমপিদের কাছে। তবে তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে এক অনুষ্ঠানে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তদবিরের কারণে চাপ বাড়ছে শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। মোহাম্মদ রেজাউল হোসেন আদরের কথাই ধরা যাক। তিনি এসেছেন শরীয়তপুর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাবা সহ পরিবারের 6 জনের হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে। আমাদের 65 একর জমি জবরদখল করে রেখেছেন ভূমিদস্যুরা এবং আমার বাবা এবং আমার দাদাকে হত্যা করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আর্জি যেন তাদেরকে আইনের মাধ্যমে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আবদারের ধরন বুঝে তিনি প্রয়োজন মেটান। তাৎক্ষণিক চাহিদা মেটানোর দরকার মনে করলে নিজের পকেটের টাকা দিয়ে সমস্যার সমাধান করেন। যেগুলো আবদার করে সেগুলো তৎক্ষণাৎই করতে হয়, তখনই না করলে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে করতে হয়। আবদার করে কারো ছেলে ভর্তি হতে পারছে না, টাকা দরকার। আবদার করে কারো চিকিৎসার টাকা নাই, টাকা দরকার। কেউ ডায়ালিসিস করবে, তার টাকা নাই, টাকা চাচ্ছে। বেশিরভাগ যেটা আমরা সরকার থেকে পাই ঐচ্ছিক তহবিল, সেটা তো যথেষ্ট না। সেই ঐচ্ছিক তহবিলের সাথে আমাদেরও নিজেদের টাকা দিতে হয়, আর এটা প্রতি মাসে অনেক টাকাই দিতে হয় আমাদের। কর্মীদের কথা শোনা ও অভাব অভিযোগ আমলে নেওয়া রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের কাজের একটি অংশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সেটা যাতে প্রকৃত শাস্তি হয়। যে কিছুক্ষণ আগে একটা ছেলের ব্যাপারে পটুয়াখালীর পিপিকে বললাম, তার ভাইকে হত্যা করেছে যুবলীগ ছাত্রলীগ। তো হত্যা করার পরও এখনও মামলাটা চলছে। আমাদের স্থানীয় যারা আইনজীবী আছে তারাও করছেন, বিষয়টা দেখছেন। তো আমি তারপরেও যিনি ওখানকার আমাদের সেক্রেটারি পার্টির অ্যাডভোকেট টোটন সাহেব, ওনাকে বলে দিলাম যে তারা এটা একটু ত্বরান্বিত করুন। দেখুন ওই সময় তো ভাই মারা গেছে ছাত্রদল নেতা এই কারণে, কিন্তু বিচারও পেত না। এখন কমপক্ষে তারা বিচার পায়। এইভাবে প্রতিনিয়ত বলি, এবং এটা তো আমাদের এই কাজগুলো তো করা উচিত, বলা উচিত। তবে তদবির ও আবদারের কারণে কখনো কখনো অস্বস্তির মধ্যে পড়েন মন্ত্রী এমপিরা। জিনাত জান কবির, এখন ঢাকা। কোনো স্লুইস গেটের দায়িত্বেই পানি উন্নয়ন বোর্ড থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইস গেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবেন। এছাড়াও বন্যা জলোচ্ছ্বাস প্রতিরোধে সরকার টেকসই বাঁধ নির্মাণ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি। সকালে কক্সবাজারের পেকুয়ায় বন্যা দুর্গত 100টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থান ভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবার ঘুরে দাঁড়াতে পারে। এর আগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা জরিপ করে সরকারিভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। সমন্বিতভাবে এই দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রিপরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য আমরা খুব বেশি করে এই প্রচেষ্টা নেব যাতে কৃষি উৎপাদন যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কৃষকরা তাদেরকে সর্বতোভাবে সহায়তা করা যায়। অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে বরগুনা ও পটুয়াখালীতে নদ নদীর পানি ফুসে উঠেছে। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে বাড়িঘর। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ উপকূলীয় সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পায়রা, বিষখালী ও বলেশ্বর সহ উপকূলীয় অঞ্চলের নদীগুলোতে বেড়েছে জোয়ারের পানি। স্বাভাবিকের চেয়ে 30 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিচু ও চরাঞ্চল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বেড়িবাঁধের বাইরে বসবাসকারী বাসিন্দারা। নদী পাড়ের মানুষের চোখে মুখে এখন শুধুই ভাঙনের আতঙ্ক। এই জোয়ার আস্তে 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 ভরতে ভরতে আমাদের এই রান্নাঘর বুঝলেন এই একেবারে তলাই যাবে। রান্নাঘরে রান্না করার মতো নেই, রান্না বান্না করতে পারি না, অনেক কষ্ট। পোলা পানি স্কুলে যাইতে পারতেছে না, বন্যায় চুলা থাকে না, ইট পাইতে রান্না করি, অনেক ধরনের সমস্যা। আমাদের যদি বেড়িবাঁধটা হইতো তাহলে আমরা ভালোভাবে বসবাস করতে পারতাম। এই রাত্রে যখন সবাই ঘুমায় তখন নদীতে যে এই বাড়িগুলো মারে মনে করি ঘর আমাকে লড়ে। এদিকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার গুরুত্বপূর্ণ বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওই সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে। ডুবে যাওয়া সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন। ফলে প্রতিদিন শত শত পথচারীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সাগরে দীর্ঘ নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই 2 দফার বৈরী আবহাওয়ায় দিশেহারা উপকূলের জেলেরা। মাছ ধরতে না পেরে গুনতে হচ্ছে চরম আর্থিক লোকসান। সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে দ্রুত উপকূলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বরগুনার ট্রলার মালিক সমিতি। এদিকে পটুয়াখালীতে বেড়িবাঁধ থেকে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। দফায় দফায় প্লাবিত হচ্ছে কৃষকদের বাড়িঘর। শনিবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার তীব্রতা বেড়েছে। রাস্তাঘাট ডুবে যাইতে আছে, ভাঙে যাইতে আছে, বীজ পাড়া করে কোনো কিছু পাইতে আসি না। গেল বছর তাও ধান পাই না, এবছর তাও হইতে আছে একই অবস্থা। এখন যে কি করবো তাই বলতে পারতেছি না। আমরা এই পানিতে তলিয়ে যাইতে পারি, স্কুলে যেতে পারি না, অনেক সমস্যা হয়, রাস্তাঘাট ভেঙে যায়। 3-4 বার পানির মধ্যে পড়ে গেছি। পুকুরে মাছ সব গেছে গিয়ে পানির কারণে। আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারতে আসে না। পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের শত শত বাড়িঘর, তলিয়ে গেছে কৃষি জমি, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবাও। শামীমা শাম্মী, এখন। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বাঁধের উজান অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাঁধের ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী রাঙ্গুনিয়া ও রাউজানের আশেপাশের নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতা 108 ফুট। সকাল 9টায় পানির উচ্চতা বেশি হওয়ায় পানির উচ্চতা নিয়ন্ত্রণ বাঁধের 16টি জলকপাট খুলে দেয় কর্তৃপক্ষ। প্রয়োজনে পর্যায়ক্রমে আরও বেশি গেট খুলে পানি ছাড়া হবে। আজ 11টা 30 মিনিটে স্পিলের 16টি গেট 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। তাতে 9000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। পাশাপাশি আমার 5টা ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাতে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং 5টা ইউনিটের মাধ্যমে প্রায় 32,000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। চট্টগ্রামের বাইজিদের একটি কলোনিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। মাত্র 2 দিনের ব্যবধানে নারী ও শিশুসহ আক্রান্ত হয়েছেন 1/2 মানুষ, আর হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 30 জন। এরই মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়ে আব্দুল মতিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, রিজার্ভের দূষিত পানি থেকে এমন বিপর্যয়। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ।
চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের বাবুলের কলোনিতে এখন প্রতিটি ঘরের গল্পই নির্মম। মাত্র 2 দিনের ব্যবধানে কলোনিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। এরই মধ্যে 30 জনেরও বেশি হাসপাতালে শয্যাশায়ী। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রাণ গেছে আব্দুল মতিন নামে এক বৃদ্ধের। আক্রান্তদের বেশিরভাগই শিশু। আমার স্বামী আছে বলতে 3 দিন, ওর বলতে আমার 2 মেয়ের অবস্থা। আমার স্বামী আমার তো ক্ষমতা নাই, টেয়া পয়সা নেই আমাদের, আমার 2 মেয়ে ভর্তি করাম। আমি কাজে গেছিলাম, আয়া দিয়ে আমার নাতি যাই অবস্থা, এরপরে দূরে আমি মেডিকেল লয়ে গেছি। অসুস্থ হয়ে পড়ছে পানি খাইয়া, সে ডায়রিয়ায় আক্রান্ত। 5টা 6টা স্যালাইন করার পরে একটু সুস্থ হয়েছে। তারপর তার মা অসুস্থ, বর্তমানে মেডিকেলে মেরিল সিটিতে ভর্তি আছে। কলোনির বাসিন্দাদের অভিযোগ, 1 সপ্তাহ ধরে পানির ট্যাঙ্ক থেকে তীব্র দুর্গন্ধযুক্ত পানি আসছিল, যা বাধ্য হয়ে পান করেই এমন চরম বিপর্যয়। তার উপর 50টি পরিবারের জন্য শৌচাগার মাত্র 7টি। চারপাশের চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এই সংক্রমণকে আরও তীব্র করেছে দাবি তাদের। যদিও কলোনির ম্যানেজারের দাবি, অতীতে কখনো এমনটা ঘটেনি এবং রিজার্ভার নিয়মিত পরিষ্কার করা হতো। পরিষ্কার করেন না নিয়মিত? মাসে 2 বার করা হয়, 2 বার করা হয়। আমাদের তো প্রায় 33টা মতো ট্যাঙ্কি আছে, 67টা মতো আছে, কি নাম বলে যে বাথরুম, তারপর এরপরে 120টা চুলা গ্যাসের। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যার নির্দিষ্ট দায়িত্বের লোক আছে। তবে চিকিৎসকরা বলছেন, দূষিত পানি এবং নোংরা পরিবেশ থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব হতে পারে। 14 জন রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে শিশু বিভাগে ভর্তি হয়েছে প্রায় 6 জন, আর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছে 8 জন। একটা রোগী আমাদের ব্রড ডেথ আসছিল 14 জনের বাইরে, এটা পার্শ্ববর্তী এলাকা থেকে আসছে। রোগীর হিস্ট্রি থেকে আমরা যেটা জানতে পারলাম, তার মৃত্যু পূর্ববর্তী মুহূর্তে তার ডায়রিয়া ছিল। এদিকে রিজার্ভার ট্যাঙ্ক থেকে ব্যবহৃত পানি পরীক্ষা নিরীক্ষা করছে সিভিল সার্জন কার্যালয়। তবে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে দাবি করে বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল 20 জুলাই প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে চলতি মাসের শেষের দিকে ফল প্রকাশের আশ্বাস দিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতি নেওয়ার মাঝেই পেছানো হলো ফল ঘোষণার তারিখ। শনিবার এখন টিভিকে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত জটিলতা এসএসসির ফল প্রকাশে কিছুটা বিলম্ব হবে, তবে খুব বেশি দেরি হবে না। চলতি মাসের শেষেই ফল প্রকাশ হবে। তারিখে হয়তো পুরোপুরি হবে না, কারণ এই যে বর্তমান পরীক্ষা সংক্রান্ত জটিলতাগুলিতে আপনারা তো আমাদের খুব ক্লোজলি দেখছেন, এদিকে খুব বেশি এঙ্গেজ থাকার কারণে ফলাফলের কাজটা একটু বিঘ্নিত হয়েছে। আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা প্রস্তুতির একদম চূড়ান্ত পর্যায়ে রেজাল্ট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিনড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এর মধ্যে নগরীর 8টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী 5 মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষার শুরুতেই চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাত্র 2.5 মাসের ব্যবধানে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে 4 গুণের বেশি। মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 37, সেখানে চলতি মাসের অর্ধেকটা সময়ে আক্রান্ত ছাড়িয়েছে 174। পরিসংখ্যান বলছে, গেল বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 4864 জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন 27 জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু দেখা যায় 2023 সালে। ওই বছর আক্রান্ত ছাড়িয়েছিল 14,087 জন। চলতি বছর জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত মোট আক্রান্ত 472। একই সময়ে মৃত্যু হয়েছে 2 জনের। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ রোগী জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা নিয়ে ভর্তি হচ্ছেন। এছাড়াও কেউ কেউ শক সিনড্রোম যেমন রক্তক্ষরণ, লো প্রেশার, ডায়রিয়া নিয়ে আসছেন। উপসর্গ দেখে তাদের চিকিৎসা চলছে। তো ডেঙ্গু এবং মিজেলস যেহেতু দুটাই ভাইরাস জনিত রোগ, দুটাতেই জ্বর নিয়ে শুরু হয়। অনেক ক্ষেত্রে আসলে আলাদা করা মুশকিল হতে পারে। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ দেখা যায়, যেটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে।
গেল মাসে চট্টগ্রামে বিশেষ জরিপ করে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এতে নগরীতে 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ওইসব এলাকার বাসাবাড়িতে এডিস মশার লার্ভা যেমন বেশি পাওয়া গেছে, তেমনি আক্রান্তের সংখ্যাও বেশি। মোবাইল কোড করে মানুষকে সতর্ক করা বা মানুষকে যাতে জরিমানা আনা যায় সেই আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, লিফলেট বিতরণ করছি এবং হটস্পটগুলোতে বেশি করে ওষুধ ছেটানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এমন অবস্থায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ, হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড বা করোনার স্থাপন সহ বিশেষ প্রস্তুতির কথা জানাচ্ছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু কিটস আমরা রেখেছি এবং আমাদের ডেঙ্গু চিকিৎসায় যে আইভি ফ্লুইডগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা মজুত করেছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের হার বেশি থাকে। পুরো বছরের আক্রান্তের 80 থেকে 90% এই সময়টায় আক্রান্ত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। সংকটাপন্ন অর্থনীতিকে গতিশীল করতে তৈরি পোশাক খাতের পাশাপাশি হালাল পণ্যের বাজারেও নজর দিতে হবে সরকারকে। বিশ্বের $3 ট্রিলিয়ন হালাল পণ্যের বাজারে বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম বলছেন খাত সংশ্লিষ্টরা। শনিবার বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি আয়োজিত কর্মশালায় এসে বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক মানের হালাল সার্টিফিকেশন, মান নিয়ন্ত্রণ ও কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে বাংলাদেশের জন্য হালাল পণ্য হতে পারে রপ্তানি খাতের নতুন সম্ভাবনা। কামরুল হাসান জনির প্রতিবেদন। বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে হালাল পণ্যের চাহিদা। শুধু খাদ্য নয়, ঔষধ, প্রসাধনী, পোশাক, চামড়াজাত পণ্য এমনকি পর্যটন ও লজিস্টিকেও বিস্তৃত হচ্ছে হালাল অর্থনীতির পরিধি। 2025 সালে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার ছিল $3.3 ট্রিলিয়ন। 2034 সাল নাগাদ যা পৌঁছাতে পারে $9.45 ট্রিলিয়ন। শনিবার বিসিআই আয়োজিত রপ্তানি বৈচিত্র্যকরণে হালাল পণ্যের গুরুত্ব শীর্ষক কর্মশালায় খাত সংশ্লিষ্টরা জানান, ক্রমবর্ধমান এই বাজার বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। আমাদের অনেক প্রোডাক্ট অর্গানিক, আর 2 নম্বর হচ্ছে মুসলিম কান্ট্রি, আমাদের ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে আমাকে গড়ে তুলতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি এবং কমপ্লায়েন্স করতে পারি তাহলে উই হ্যাভ গট এনাফ অপরচুনিটিস। বিসিআই সভাপতি জানান, তৈরি পোশাক খাতের উপর অতি নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বৈচিত্র্যকরণেও সম্ভাবনাময় খাত হয়ে উঠতে পারে হালাল পণ্যের বাজার। আমি যে ম্যানুফ্যাকচারিং করব তার সিস্টেমটা কি ধাপগুলি আমাকে, কমপ্লায়েন্সগুলি আমাকে মেনটেন করতে হবে, আমাকে লজিস্টিক ট্রান্সপোর্টেশন ইভেন কিভাবে মেনটেন করলে এটাকে আমি হালাল গুডস হিসাবে প্রমাণ করতে পারবো, এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে আমি কিভাবে ইউজ করব। এই যে সিস্টেম, এই সিস্টেমটা যদি আমি ঠিকমতো ফলো করতে পারি এবং তাহলে দেখা যাবে যে ইট উইল বি এ হালাল গুডস। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল সার্টিফিকেশন ব্যবস্থা, পরীক্ষাগার সুবিধা এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলে বাংলাদেশ বৈশ্বিক হালাল বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। অন্যদিকে হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে স্বীকৃত সনদ প্রয়োজন থাকলেও তা এখনও বাংলাদেশের নেই বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। আমাদের প্রোডাক্ট বেড়েছে এবং আমি আসার আগে এটা জেনে আসলাম যে আমাদের 14.5 লাখ টাকা এবার জমা দিতে হয়েছে, এখন আমরা সার্টিফিকেট পাইনি। বিএসটিআই অথবা ইসলামিক ফাউন্ডেশনের লোগোটা ইউজ করতে, সেক্ষেত্রে আমরা কোনো ফি দিতে চাই না। আমাদের ওইখানে তারা যাবে, আমাদেরকে ট্রেন করবে, আমাদের যদি কোথাও ভুল থাকে সেটা তারা ঠিক করে দিবে। হালাল সার্টিফিকেশনে আমরা এখন কি বিএসটি এর কাছে যাব নাকি আমরা ইসলামিক ফাউন্ডেশনের কাছে যাব? আমার একটা সর্বজন গ্রাহ্য এবং আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক বায়ারের কাছে গ্রহণযোগ্য, সেই দেশের রেগুলেটরি অথরিটির কাছে গ্রহণযোগ্য একটি অ্যাক্রিডিটেড আমার সার্টিফিকেট আমার দরকার, যেটি আমার এই মুহূর্তে নাই। হালাল পণ্যের এখন সব ভোক্তার কাছেই গ্রহণযোগ্যতা বাড়ছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। 11 দলের বরিশাল বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি। এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলে আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন। জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করা হচ্ছে,
বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের কবর রচনা করার জন্য জুলাই হয়েছিল। সংসদে আমরা তার প্রতিবাদ করেছি। এই বৈষম্য আমরা মেনে নেব না, তার বিরুদ্ধে আমরা জ্বলে উঠবো ইনশাআল্লাহ। সময় থাকতে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন। দ্রব্যমূল্যের জাতাকলে জনগণ পিষ্ট। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এক একটা পরিবারের উপর ৫-৭ হাজার টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে পুষাবেন? এইটা ফ্যামিলি কার্ডে দিবেন ২৫০০, দাম বাড়িয়েছেন ৫০০০। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ যদি এর ভিতরে তারা না মানেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে ২৫ তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। হাতে চিড়া মুড়ি নিয়ে আপনারা রওনা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো বিরানি দিতে পারবো না। আমরা ইনশাআল্লাহ যদি কিছুই না থাকে রোজা রাখবো, আর না হয় একটুখানি চিড়া আর সামান্য একটু গুড় নিয়ে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। এর শক্তি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। আপনারা রাজি? তৈরি? প্রস্তুত? যে কোনো মূল্যে নিজের অধিকার আদায়ের জন্য লড়বেন ইনশাআল্লাহ। লড়াইয়ের পিছন ভাগে নয়, এই নেতৃবৃন্দ সবাই অগ্রভাগে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। ফেসিবাদ নিপাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বরিশালবাসী, বরিশাল বিভাগের জেলা বরিশালে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির, সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি ও সিসিটি সহ কোনো স্থাপনা বিদেশিদেরকে ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা কমিটি। সরকার ইজারা প্রক্রিয়া থেকে না সরলে সামনে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে সংগঠনটি। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত নিউমোরিং কন্টেনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দিতে 2019 সালে সমঝোতা স্মারকে সই করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অভিযোগ করে আসছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনালটি বিদেশি এই কোম্পানিকে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই চলছে দীর্ঘদিন ধরে আন্দোলন। টানা শ্রমিক আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার শেষ দিকে এই প্রক্রিয়া স্থগিত করলেও সব মহলের বিরোধিতা সত্ত্বেও বর্তমান সরকারের আমলে আবারও গতি পায়। এনসিটির পাশাপাশি সিসিটিও পরিচালনার আগ্রহ প্রকাশ করে নতুন করে 30 বছরের জন্য 2টি টার্মিনাল পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। ইজারার প্রক্রিয়া চলমান থাকায় আবারও আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন সংগঠন। এই বন্দরের বিরুদ্ধে বলা হয় কি? শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণ অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে $122 মিলিয়ন দেশের বাইরে চলে যাবে। আমিরাত থেকে প্রবাসী আয় বন্ধ হয়ে যাওয়ার ও এনসিটির 30% যন্ত্রপাতি অকেজো থাকার ভিত্তিহীন যুক্তি দেখিয়ে লাভজনক টার্মিনালটি বিদেশিদের দেয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ তাদের। এই বন্দর লাভজনক না, এটা মিথ্যা কথা, এবং এই বন্দর ইফিশিয়েন্ট না, এটা মিথ্যা কথা। এই বন্দরে চুরি চামারি হয়, এটা আমি শতভাগ মিথ্যা কথা না হলো চুরি চোরানি দমন করার দায়িত্ব সরকারের। বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ বসে চূড়ান্ত কর্মসূচি আমরা নির্ধারণ করব। হয়তো এটার মধ্যে আমাদের আমরণ অনশন কর্মসূচি আসতে পারে, হরতাল, চট্টগ্রামে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। শ্রমিক নেতারা আরো বলেন, এনসিটি ও সিসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হলে বন্দরের উপর নিয়ন্ত্রণ হারাবে কর্তৃপক্ষ। তাই ইজারা চুক্তি থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।
2007 সালে নির্মিত এনসিটির নির্মাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা সহ এই টার্মিনালে প্রায় 3,000 কোটি টাকা বিনিয়োগ করেছে বন্দর। বছরে 13 লাখ কন্টেনার হ্যান্ডলিং করা এ টার্মিনাল থেকে বন্দরের সিংহভাগ রাজস্ব আসে। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়। শনিবার সকালে অভিযানে নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও দমকলের সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা। এরই মধ্যে ওই কার্যালয়ের শেড বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে 5 তলায় ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়। জানা গেছে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়, তবে নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত না হওয়ায় প্রশাসন এই পদক্ষেপ নেয়। প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুরের শালবন, বনের ভেতর দিয়ে চলে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। চলার পথে হঠাৎ চোখে পড়বে উড়াল সেতু। বিশেষ কায়দায় তৈরি এই সেতু মূলত বানানো হয়েছে বানর, বনমোরগ, মেছু বিড়াল সহ অন্যান্য প্রাণীদের নিরাপদে রাস্তা পার হতে, যারা খাবারের খোঁজে সড়ক পারাপারের সময় প্রায় দুর্ঘটনার শিকার হয়। বন বিভাগের এমন দারুণ উদ্যোগ নজর কেড়েছে সবার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকুন্দ। আষাঢ়ের আকাশে তখনও সূর্যকে ঢেকে দেয়া মেঘের যত লুকোচুরি, তেপান্তর জুড়ে এই গাঢ় সবুজ পৃথিবীর প্রাচীন ফুসফুস যেন টাঙ্গাইলের মধুপুর শালবন। এই গড়ের উৎপত্তি সম্ভবত মায়োসিন সময়কালে। মোট বিস্তার ৪৫,৫৬৫ একর হলেও নির্বিচারে বন বিনাশে বর্তমানে বনটির আয়তন এসে টিকেছে মাত্র ১০,৫০০ একরে। এতে করে মারাত্মক ঝুঁকিতে বনাঞ্চলের জীববৈচিত্র্য। এক সময়ের প্রাকৃতিক জৌলুসে ভরা এই অরণ্য এখন উপুসের জনারণ্য। ক্ষুধার জ্বালায় কঙ্কালসার বানর শাবকেরা এভাবেই তপ্ত রোদে নেমে আসে পিচগলা মহাসড়কে। শুকনো কাঠখড়ি কিংবা বিভিন্ন গাছের পাতার রসটুকু খেয়ে কোনো মতে সচল রাখছে তাদের চর্মসার পাকস্থলী। জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন খাবারের আশায় আশ্রয় তাই ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের ৯ কিলোমিটারের এই মহাসড়ক। গেল মাস চারেক আগে এই বানর শাবকটি রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় মারাত্মক আহত হয়ে হারাতে হয় একটি পা। সেই থেকে দলছুট এই বানরটি একাই মহাসড়কে। এর তার কাছ থেকে খাবার চেয়ে একরকম বেঁচে আছে। মূলত সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বন্যপ্রাণীরা শুধু আহতই হয় না, প্রাণও হারাতে হয় অহরহ। এমন পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট বন বিভাগ তাদের শালবন পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে বানর, হনুমান, বনমোরগ, মেছুবিড়াল, গন্ধগোকুল সহ বিভিন্ন প্রাণী নির্বিঘ্নে সড়ক পারাপার হতে পারে সেজন্যই বনের কয়েকটি স্থানে 5টি রোপওয়ে বা উড়াল সেতু তৈরি করে দিয়েছে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় সহ পর্যটকদের। সড়ক পারাপারের সময় রোপওয়েতে লাফালাফি করতে দেখা গেছে বানরদেরও। অনেক আগেই বিলীন হয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুর শালবনের প্রাকৃতিক সৌন্দর্য। কমে এসেছে বনভূমি, সেই সাথে বিনষ্ট হয়েছে বহু প্রজাতির বন্যপ্রাণী। তবে এখনও বনের সৌন্দর্য টিকিয়ে রাখতে যে বন্যপ্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে বানর শাবক, বনময়ূর, বনমুরগ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, যাদের বেশিরভাগই খাদ্যের জন্য ছুটে আসে ময়মনসিংহ টাঙ্গাইলের এই মহাসড়কে। বিভিন্ন সময় গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে অনেক বানরই মৃত্যুবরণ করে। বন বিভাগ সাম্প্রতিক সময়ে 5টি এভাবে রূপে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করেছেন, যার ফলে বন্যপ্রাণী সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী পারাপারে সহায়তা করছে, যেটিকে সাধুবাদ জানাচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। বানর রোডে আসলে মনে করেন গাড়ি তো দূরত্ব সব গাড়ি যায়, মানে সাইড সুইডের লাগে ওই অনেক বানর মারাও যায় বা দুর্ঘটনা হয়। নতুন সেতু বানাইছে, আমরা খেলাধুলা করতে যাই বানরে। তুলন্ত যে হচ্ছে যে ইয়েগুলা দেখতেছি আর কি, সেতুগুলা দেখতেছি, এগুলো আর কি বানরদের জন্য খুব উপকার। গাছের সঙ্গে বিশেষভাবে স্থাপন করা এসব রোপওয়ে ব্যবহার করে বানর, হনুমান সহ বনে বসবাসকারী প্রাণীরা এখন নিরাপদে সড়ক পারাপার হতে পারছে। এতে করে বনাঞ্চল থেকে হারিয়ে যাওয়া বন্যপ্রাণী পুনরুদ্ধারের আশা করছেন বলে দাবি মধুপুর জাতীয় উদ্যানের এই রেঞ্জ কর্মকর্তার। এদিকে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন কেবল রোপওয়ে তৈরি নয়, বরং নির্বিচারে বনবিনাশ রক্ষার পাশাপাশি বনায়ন বাড়লেই সুরক্ষিত হবে বন্যপ্রাণী জীববৈচিত্র্য।
রাস্তার উপর এই পাশ থেকে রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার করে দেওয়ার জন্য কিন্তু মূলত এ ধরনের একটি রাস্তার মতো তৈরি করা হয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি মাঙ্কি পাস বলা হয়। তো উদ্দেশ্য হলো যেন বন বিভাগ যে উদ্দেশ্য থেকে কাজটি করেছে যে বানরগুলো যেন রাস্তায় না নামে এবং তারা রাস্তায় নামার পরে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির দ্বারা, বিভিন্ন রকমভাবে তাদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে, এসব বিষয়গুলো বিবেচনা করেই ওনারা এটা করেছেন। আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় এখানে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় 5টি রূপওয়ে স্থাপন করা হয়। আমরা আমাদের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে আরও যাতে বেশি রূপওয়ে স্থাপনের মাধ্যমে এই বন্যপ্রাণীর অবাধ চলাচল যাতে আমরা নিশ্চিত করতে পারি। প্রকৃতিতে বনভূমির গুরুত্ব অপরিসীম। এটি কেবল একটি প্রাকৃতিক বাসস্থান নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এবং জীববৈচিত্র্য সুরক্ষার জন্য অপরিহার্য। তাই বনাঞ্চল রক্ষার তাগিদ সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, এখন, মধুপুর, টাঙ্গাইল। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।